ওদের গোয়েন্দা সংস্থা একটা মাত্র উদ্দেশ্য নিয়ে, যে ওদের আশেপাশে যেসব ছোট দেশগুলো আছে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, সরি, মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, এগুলোর উপর আধিপত্য বিস্তার করা এবং আস্তে আস্তে যেটা সম্ভব ওইটাকে খেয়ে ফেলা। এর কথা শুনলে বোঝা যায় যে দে স্টাডি, এরা ওই ছাত্রলীগের গুন্ডা বাহিনীর মতো ছাত্র না। তো এদের উপর আপনারা আস্থা করতে রাখেন না কেন? ইতিহাসের একটা পুরা পট পরিবর্তন করে দিছে যারা, তাদের উপরে আপনারা আস্থা রাখতে পারেন না কেন? ডক্টর ইউনূস খুব কাঁচা খেলোয়াড় নো, এ খুব শিয়ানা খেলোয়াড়। আপনারা জানেন না, কালকে একটা রিপোর্ট পরে দেখলাম যে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের কত ঋণ শোধ করে আনছে এবং আমাদের এই যে রিজার্ভ কত দূর তুলে আনছে, এই ধরনের কাজ অনেক কিছু হচ্ছে। বাংলাদেশে ইসলামী জনগণ ইসলামী চেতনায় বলিয়ান থাকুক এরা চায় না। বাংলাদেশে ওরা চায় ওদের স্টাইলের ইসলাম, অর্থাৎ ওই নামাজ মানে ইসলাম প্র্যাকটিসিং মুসলমান থাকবে না, সোজা কথা, ওরা চায় এটা। তো সেই জন্য বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট এবং যে ধর্মীয় চেতনা, ওরা এটা লক্ষ্য করে আসছে সেই 47-এর পর থেকে। এবং 47-এর পরে ওরা একটা শক্তিশালী দেশ ছিল পাকিস্তান, এটাকে ভাঙছে। ভাঙার পর ইস্ট পাকিস্তানকে আমরা স্বাধীন বাংলাদেশ হলাম এবং এইটাকে সিকিমের মতো আমাদেরকে করায়ত্ত করার জন্য তারা বিভিন্নভাবে, তার বাপ শেখ হাসিনার বাপ শেখ মুজিব ছিল, তাকে দিয়ে ইন্দিরা গান্ধী চেষ্টা করছে এবং পরবর্তীতে আইসা শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা সেই গণতন্ত্রের কথা বলে স্বৈরাচারের রূপ ধারণ করে এবং ওখানে যত সরকার আসছে তাদের সাথে মিলে আতাত করে বাংলাদেশের লোকের স্বার্থের কথা চিন্তা না করে ভারতের স্বার্থ সিদ্ধির জন্য যত এজেন্ডা ছিল সবকিছু পুরা করে দিছে। কথাটা আপনাদের মনে আছে, ওই হাসিনা পাগলের মুখের থেকে বলা যে ভারতকে যা দিছি জিন্দিগি ভর মনে রাখবে। সো আমি এটা আর বাড়াতে চাচ্ছি না। তো আমার কথা হচ্ছে যে ওরা সব সময় চায় আমাদের দেশটাকে, সিকিম হচ্ছে ওদের সাকসেসফুল অপারেশন। 1974 সালে ইন্দিরা গান্ধী যখন প্রতিষ্ঠা করলো ওদের গোয়েন্দা সংস্থা একটা মাত্র উদ্দেশ্য নিয়ে, যে ওদের আশেপাশে যেসব ছোট দেশগুলো আছে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, সরি, মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, এগুলোর উপর আধিপত্য বিস্তার করা এবং আস্তে আস্তে যেটা সম্ভব ওইটাকে খেয়ে ফেলা। এবং প্রথমেই ওদের টার্গেট হলো সিকিম। এবং আপনারা জানেন রাতের অন্ধকারে রাজা পাকশেকে আটকে ওরা সিকিম দখল করলো এবং তাদের পুতুল সরকার বসিয়ে দিল, তাদের করায়ত্ত করলো। একইভাবে তাদের নেক্সট টার্গেট ছিল এবং এখনো আছে। সেদিনও আমি ভারতীয় একটা মিডিয়াতে শুনতেছিলাম যে যদি 100 বছরও লাগে ওরা অখণ্ড ভারতের সেই চেতনা থেকে নড়বে না। বাট আমি হাসছিলাম এবং বলছি 18 কোটি মুসলমানের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, শাহপরানার দেশ, শাহজালালের দেশ, এত সহজে কেউ এখানে যদি ওই ধরনের চিন্তা ভাবনা করে তাইলে হবে ওইটা ওদের দুঃস্বপ্ন, ওইটা হবে ওদের নাইটমেয়ার। তো আমি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ওরা সব সময় চায় যাতে আমাদের দেশে কোনো ইসলামী চেতনা না থাকুক। সেই জন্য তারা ইসলামকে যেন কোন ইসলামী দল বলেন, ইসলামী চিন্তা চেতনা বলেন, ইসলামে প্র্যাকটিসিং মুসলমান বলেন, আলেম ওলামা বলেন, এদেরকে যেমনি পারে সে ধ্বংস। এবং এইটা ছিল তার ওয়ান অফ দা মেইন এজেন্ডা। এবং শেখ হাসিনাকে দিয়ে ওই যে সন্ত্রাসী নামে ট্যাগিং কইরা, মৌলবাদী নামে ট্যাগিং কইরা, আর তখন হ্যাঁ আমি ওইটা বলতেছিলাম যে যেমন মনে করেন ওই যে ওখানে 9/11-এর পরে আন্তর্জাতিকভাবে ওইটার একটা স্বীকৃতি আছে, বাট ওই কালার লাগায়ে সে যেই ছেলে নামাজ পড়তেছে তারে বন্দি করতেছে, যে নামাজ পড়তেছে দাড়ি আছে, টুপি আছে, হেজাব করতেছে, এদেরকে আটকাচ্ছে, অত্যাচার করতেছে, নিপীড়ন করতেছে। এইভাবে সে ধর্মের উপর ইয়ে করছে। আপনি যেটা বললেন বিভিন্ন জঙ্গি নাটক সাজাইলো, আমরা নিজেদের চোখেই দেখলাম। তো এগুলা হচ্ছে, আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশের চিত্রটা হচ্ছে এই আজান হচ্ছে, মাগরিবের আজান হচ্ছে বা আসরের আজান হচ্ছে, আমাদের যে কৃষক মাঠে চাষ করতেছে সে ওই জমির পানিতে অজু করে গামছা বিছাইয়া আইলে নামাজ পড়তেছে। আমরা ছোট থেকে দেখে আসছি, এইটা হচ্ছে আমাদের দেশের চিত্র। এখানে ওই কীর্তনার মাতম করে না কেউ, হ্যাঁ করে। আমরা যেহেতু সহনশীল দেশ,
ধর্মীয় সম্প্রীতির দেশ, আমাদের ছোট ধর্মের যারা আছে তাদেরকে আমরা স্পেস দিই এবং তাদেরকে আমরা প্রোটেকশন দিই। এটার যদিও ভারত বলার চেষ্টা করে যে এখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়, আমি জাস্ট কথাটা বলতেছিলাম, কিন্তু আমরা জানি ওরা জলজ্জন্ত মিথ্যা কথা বলে, এটা ওদের অভ্যাস এবং বলেই যাচ্ছে আমাদেরকে আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। আপনারা এই যে কয়দিন আগে বললাম না আমাদের সেনাবাহিনী নিয়ে জলজ্জান্ত মিথ্যা কথা, কেমনি বললো, কেমনি বললো। এখন যে জাতিসংঘের মহাসচিব আসবেন, মানে সেইটার উপলক্ষ করে কোনো কিছু ঘটানোর জন্য এগুলো করছে কিনা। আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে ওইটা দেখেছি যে এগুলোকে কেন্দ্র করে এটা ঘটাচ্ছে কিনা, যে কোনো একটা হঠাৎ করে শাহবাগীরা বা গণজাগরণ মঞ্চের ওরা কেন নেমে আসবে। ইউর রাইট, হতেও পারে, নাথিং আনলাইকলি। কারণ গোয়েন্দা সংস্থা যখন কাজ করে তারা সব দিকে একটা টার্গেট নেয় যে একটা সিচুয়েশন ক্রিয়েট করব যাতে নিরাপত্তা বিঘ্নিত হয় এবং আই ক্যাচিং হয়। আন্তর্জাতিকভাবে যখন নিরাপত্তা হুমকি হবে ওদের একটা কি পার্সনের, তখন ওরা আরো বেশি কনসার্ন হয়ে যাবে, তখন এটা ইন্টারন্যাশনাল একটা খবর হবে। তো এইভাবে ওরা, আপনারা তো দেখছেন বিপ্লবের পর থেকে একটার পর একটা ঘটনা ঘটাইয়ে ওরা আন্তর্জাতিকভাবে আমাদের কে খবরে আনার জন্য এবং সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য চেষ্টা করে আসছে। তো ইনশাল্লাহ এগুলো হবে না। আমাদের এই যে ছাত্র জনতা, আপনি এরপরে আসি আমি আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর কথা আপনি যেটা বলতেছিলেন, আমাদের এই যে ছাত্ররা আজকাল এই ছাত্রদেরকে তাদের ডিউ ক্রেডিটটা দেওয়ার জন্য এখন ওনাদের লজ্জা হয়। বাচ্চারা কেমনি চালাবে দেশ, বাচ্চারা কেমনি, আরে ভাই আপনারা রাজনীতি করতেছেন, এখন হাঁটে লাঠি নিয়ে হাঁটেন, হ্যাঁ অ্যালজাইমারে ভুগতেছেন, কথা মনে রাখতে পারেন না, আপনারা আর কতদিন এমপি হবেন, আর কতদিন হবেন? ট্রান্সফার দ্য ব্যাটন টু দ্য নিউ জেনারেশন। ছাত্রদের রাজনীতি আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই, কারণ ছাত্র রাজনীতি এর আগে ছিল বড় রাজনীতি দলগুলা ছাত্রদের বিতর্কগুলো নিয়ে কি বলবেন? ওদের যে সব ব্যাপারে বিতর্ক উঠেছে সেই বিষয়গুলো আমি বলছি, আমি আসছি। এদেরকে মনে করেন বড় বড় দলগুলা ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গনে এদেরকে ব্যবহার করছে এদের মাসেলম্যান হিসাবে, এদের আর্মস ক্যাডার হিসাবে, এবং এই ছাত্ররা হানাহানি করে মারা গেছে এবং অনেক মায়ের বুক খালি হয়েছে। কিন্তু মূলধারা রাজনীতিতে আমাদের ছাত্রদের কোনো অংশীদারিত্ব নাই, তাদের পার্টিসিপেশন নাই। তাইলে একটু আগে যেটা বলতেছিলাম যে লিডারশিপ ডেভেলপমেন্টটা কেমনে হবে, ইট শুড বি এ প্রসেস। তো আমাদের এই যে ছেলেরা, আরে এরা একটা সিটও পাবে না, মানে সব হতাশাজনক কথাবার্তা বলে, এরা একটা সিটও পাবে না, এরা কি রাজনীতি করবে, আর এরা স্যার বলবো কেমনে। আপনারা গিয়া ওই যে যাত্রা পার্টির গায়িকা মমতাজে আপনারা ম্যাডাম বলেন এমপি হয়েছে, আর আমার মাস্টার ডিগ্রি পাস করা আইটিতে, তারপরে জেনেটিক্সে এত সুন্দর সুন্দর কথা বলে, এদের কথা শুনলে বোঝা যায় যে দে স্টাডি, এরা ওই ছাত্রলীগের গুন্ডা বাহিনীর মতো ছাত্র না। তো এদের উপর আপনারা আস্থা করতে রাখেন না কেন? ইতিহাসের একটা পুরো পথ পরিবর্তন করে দিছে যারা, তাদের উপরে আপনারা আস্থা রাখতে পারেন না কেন? এটা হয়েছে কি আসলে জানেন, ওরা মনে করতেছে বাকি দলগুলা এরা আসলে তাদের ওই যে পাতের ভাত কমে যাবে, বাট নো, আমি বলবো দেখেন ইটস এ পিস অফ কেক। আপনার ভাগের যেটা আপনি পাবেন, জনগণ আপনার কাজ অনুযায়ী আপনাকে বিচার করবে। কাজে ছাত্ররা মূলধারা রাজনীতিতে আসে না, এটা আমি ইতিবাচক মনে করি, এবং এদেরকে নেতিবাচকভাবে সমালোচনা না করে আমি বলবো যারা আছে বড় দলে তারা অভিভাবক সুলভ আচরণ করে, তাদেরকে বুদ্ধি পরামর্শ দিক, সাহস দিক, উৎসাহ দিক। এবং এরা তো নিজেরাই বলছে যে আমরা এই কালকে ক্ষমতায় যেতে চাই না, কিন্তু এই রাজনীতির মাঠে আমরা থাকতে চাই, যাতে এখানে আমাদের যে স্বপ্ন, জনগণের যে স্বপ্ন, 24-এর বিপ্লবের যে স্বপ্ন, এই স্বপ্নটাকে সামনে রেখে যেন আমরা নতুন বাংলাদেশ গড়ার, যে সেকেন্ড রিপাবলিক করার জন্য আমরা আগায় যেতে পারি। নট ব্যাড। সো হোয়াট ইজ দ্য প্রবলেম? এখন সবার গা জ্বালা করবে কেন? এখন ওরা একটা কথা বলতেছে যে এত কিছু হয়েছে, যে রক্তের উপর এখন আমরা দাঁড়াই আছে, আমাদের ছেলেদের কলজা ঝাঁঝরা করে ফেলছে, হেলিকপ্টার থেকে গুলি কইরা, মাটির নিচে পুইতা, তারপরে এপিসি দিয়া, আপনারা দেখছি না সবগুলা, এদের রক্ত এখনো শুকায় নাই দাগ, আর আপনারা নির্বাচন করতেছেন। যদি না হইতো এটা কি করতেন আপনারা? আপনারা কি করতেন? সবাই তো আপনারা শেষমেশ সব ছেড়ে দিয়ে, হ্যাঁ বড় বড় রাজনৈতিক দল তারাও সাফার করছে, আই হ্যাভ সিন, উই হ্যাভ সিন। কিন্তু আমার কথা হচ্ছে ঠিক আছে, আপনারা তো হাত মুছে বসেছিলেন, ওই ফাইনাল
ফ্লেয়ারিং আপটা ইগনিশনটা কে করলো? নির্বাচন তো দিতে হবে এক সময় না এক সময়, তাই না? নির্বাচন তো দিতে হবে। আর সংস্কার বিচার এগুলো তো আর মানে কন্টিনিউয়াস চলতে থাকবে না বছরের পর বছর। বাট এই সরকার তো মানে হ্যাড লট অফ এজেন্ডা নেয় নাই সংস্কারের জন্য, এরা নিচে কয়েকটা, এটা আমরা দেখতেছি, এবং 6টা কমিশন করছে, এরা অলরেডি সাবমিট করছে। এখন ঐক্যমত্য জন্য ডাকতেছে, ঐক্যমত্য যদি হয় তারপর গণতন্ত্রের পথে যাবে, এরা তো মানা করতেছে না। কিন্তু একটা কথা হচ্ছে, এইগুলোর কথা বললে আপনি ভুলে যাবেন ওই বিচারের কথা এবং সংস্কারের কথা। নির্বাচন করে চলে যাবেন, নতুন যে একটা সরকার আসবে, ওরা যে এই বিচারগুলো করবে কি আপনার কি সিউরিটি? হোয়াট ইজ দ্য মানে সিউরিটি অফ দ্যাট? আপনি আমাকে বলেন। কারণ ওরা সকালে এক কথা বলে, এখন বিকাল এক কথা। এরাও যে বিচার করতে পারবে, এরাও বিচার সমাধান করে যেতে পারবে বা বিচার করে যেতে পারবে অনেক সময়। লেট দেম ট্রাই। ওরা তদন্ত আদালত করতেছে, বিভিন্ন কাজ করতেছে। শুনেন হাসিনা, আমি একটা কথা বলি, আমাদের অনেকেই মনে করে যে ডক্টর ইউনূস খুব কাঁচা খেলোয়াড়। নো, এ খুব শিয়ানা খেলোয়াড়। আপনারা জানেন না, কালকে একটা রিপোর্ট পড়ে দেখলাম যে আমাদের অর্থনৈতিক ভাবে আমাদের কত ঋণ শোধ করে আনছে এবং আমাদের এই যে রিজার্ভ কত দূর তুলে আনছে। এই ধরনের কাজ অনেক কিছু হচ্ছে, আমরা বাইরে থেকে জানি না। এই লোকটা প্রতিক্রিয়া দেখায় না। কিন্তু ওই যে আপনি যেটা একটু আগে বললেন, মুসলিমকে প্রশ্ন করতেছিলেন, আমি একটু টাচ করে দিই যে উপদেষ্টাদের ভিতরে অনেকে বিতর্কিত আছে। হ্যাঁ, বিতর্কিত আছে, এটা আমরা জানি, এটা ছাত্ররাও জানে, অন্যান্য লোকরাও জানে, জনগণও জানে। তো আমার কথা হচ্ছে যে আবার একা একটা উপদেষ্টা সে কি করবে? তার আশেপাশে যদি সেই হাসিনার দোসররা বসে থাকে, তো সেই জন্য সরকারের জন্য এটা একটা প্রায়োরিটি কাজ যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে হাসিনার বা ফেসিবাদের সহযোগী যারা এখনো বসে আছে তাদেরকে আস্তে আস্তে ক্লিয়ার করা। এবং রাজনৈতিক দলদের কাছে আমার অনুরোধ থাকবে যে বিচারটার ব্যবস্থা করতে হবে এবং সংস্কার হবে, তারপর ইলেকশন হবে। কোনো অসুবিধা, ইলেকশনের জন্য এত লাফালাফি করেন না, সবাই একমত হন। আপনারা দ্বিমত পোষণ করেন না, কারণ আপনারাও কেউ আইসা মাফ করে দিচ্ছেন, কেউ আইসা বলতেছেন এদেরকে নিষিদ্ধ করতে আপনাদের ভয় লাগতেছে। আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী সংগঠন কেন নিষিদ্ধ হবে না আপনি আমাকে বলেন? বাংলাদেশের ইতিহাসে বা তদানীন্তন পাকিস্তানের ইতিহাসও আপনি দেখেন, এই ধরনের রাজনৈতিক দল অনেক নিষিদ্ধ হয়েছে। তো আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগের মতো একটা দল জুলুম অত্যাচার পুরো দেশবাসীর উপর চালানোর পর একটা সন্ত্রাসী দল হিসেবে পরিগণিত, কেন নিষিদ্ধ হবে না? এটা নিয়ে যারা বাধা দিচ্ছে তাদের ব্যাপারে আপনি বলেন, তার মানে তাদের কথা ঠিক নাই। আর আরেকটা কথা আমি এখানে ক্লিয়ারলি বলে দিতে চাই, ওই যেটা আমি বারবার বলি, এটা 18 কোটি মুসলমানের দেশ। এখানে ওই ভারতের গোলামি এবং তোষামত নীতি নিয়ে যদি কেউ রাজনীতি করতে চায়, এটা আর পারবেন না। এটা 71 না, এটা 75 না, এটা 25 বিপ্লবের পর আমরা 24 বিপ্লবের পর আমরা 25-এ দাঁড়িয়ে আছি। কাজেই এই জিনিসটা সবাই বুঝতে হবে। খালি ওই কোনো ঐক্য হবে না বলে ওই যে হুঙ্কার ছাড়তেছে এক রাজনৈতিক দল। বললাম কোথায় ছিলেন আপনি 6 বছর? জিজ্ঞেস করি, অনেকেই জিজ্ঞেস করতেছে আপনি যে এখন হুঙ্কার মারতেছেন, অনেকে তো বলে আপনি নাকি জেনারেল সেক্রেটারি হবেন ওই পার্টি। 6 বছর আপনি কোথায় ছিলেন? সবাই তো বলতেছে আপনার ব্রেন ওয়াশ করে পাঠাইছে। কাজে কথাবার্তা একটু ধীরে বলেন, ধীরে যান। দেশের উন্নতির জন্য, দেশ গঠনের জন্য, দেশ বিনির্মাণের জন্য সবাই ঐক্যমত্য হয়ে কাজ করার চেষ্টা করেন। সবচেয়ে বেশি আমাদের দরকার এই জিনিসটা, জাতীয় ঐক্য। ন্যাশনাল ইউনিটি ইজ দ্য ডিমান্ড অফ দ্য ডে। অসংখ্য